সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকদিন যাবৎ লাঞ্চ স্কুল অ্যান্ড কলেজের তত্ত্বাবধানে অনলাইন ক্লাস করছো। আমরা গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি স্থির তড়িৎ নিয়ে। আজ তোমাদের সাথে আলোচনা করব চলতড়িৎ নিয়ে। তো চলতড়িৎ এই এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কারণ প্রতি বছরই প্রতি বোর্ডে চলতড়িৎ থেকে কমপক্ষে একটি প্রশ্ন আসবে। এই জন্য এই অধ্যায়টা তোমাদের অনেক খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। প্রত্যেকটি বিষয় তোমাদেরকে ভালো করে আত্মস্থ করতে হবে এবং এখানে যে গাণিতিক সমস্যাগুলো আছে এবং যে বিষয়গুলো আরও জটিল বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তোমাদের খুব মনোযোগ সহকারে অধ্যয়ন করতে হবে। তো চলো, আজ দশম শ্রেণী পদার্থবিজ্ঞান, আজকে জলবিদ্যুৎ নিয়ে আমরা কথা বলবো। জলবিদ্যুতের যে বিষয়গুলো তোমাদের প্রথম আলোচনা করব, সেই আজকের আলোচ্য বিষয়গুলো হলো বিদ্যুৎ প্রবাহ, পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী পদার্থ, ওহমের সূত্র, রোধ, আপেক্ষিক রোধ, পরিবাহকত্ব। এই বিষয় কটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এবার আলোচনায় আসা যায়। এখানে মনে করো এটি একটি পরিবাহী পদার্থ, পরিবাহী তার। এই তারের ভিতর দিয়ে তড়িৎ এ প্রান্ত থেকে বি প্রান্তে সঞ্চালিত হচ্ছে। তাহলে এই বিদ্যুৎ সঞ্চালনটাই হলো চলবিদ্যুৎ। যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ সঞ্চালিত হয় তখন তাকে চলবিদ্যুৎ বলে। তো এখন এই বিদ্যুৎ প্রবাহ, এই যে বিদ্যুৎ চলে একে বিদ্যুৎ প্রবাহ বলে। এই বিদ্যুৎ প্রবাহকে আমরা আই দ্বারা প্রকাশ করে থাকি এবং এই বিদ্যুৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। তাহলে বিদ্যুৎ প্রবাহ কি? কোনো পরিবাহকের মধ্য দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ আধান সঞ্চালিত হয় তাকে বিদ্যুৎ প্রবাহ বলে। মনে করো এর মধ্যে যে সঞ্চালিত আধানের পরিমাণ কিউ এবং এই কিউ আধান প্রবাহিত যে সময় নেয় হলো টি। তাহলে তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু কিউ বাই টি। অর্থাৎ প্রতি একক সময়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ আধান সঞ্চালিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। এই গেল তোমরা তড়িৎ প্রবাহ নিয়ে আমরা কথা বললাম। এবার আসো, এই যে তড়িৎ প্রবাহিত হয়, এই তড়িৎ যার ভিতর দিয়ে তড়িৎ খুব ভালোভাবে প্রবাহিত হতে পারে তাকে বলা হয় হলো পরিবাহক। যার মধ্যে দিয়ে তড়িৎ খুব ভালোভাবে প্রবাহিত হইতে পারে তাকে বলা হয় তড়িৎ পরিবাহক। আর যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হইতে পারে না তাকে বলা হয় অপরিবাহক। আর এর বাইরে আরেকটা পদার্থ আছে, সেটা হলো যে যার পরিবাহিতা পরিবাহকের চেয়ে কম, অপরিবাহকের চেয়ে বেশি। অর্থাৎ যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পরিবাহকের চেয়ে কম কিন্তু অপরিবাহকের চেয়ে বেশি পরিমাণ সঞ্চালিত হয় তাকে অর্ধপরিবাহক বলে। তাকে বলা হয় অর্ধপরিবাহক। জার্মান, সিলিকন এরা অর্ধপরিবাহক পদার্থ। জার্মান এবং সিলিকন এরা হলো অর্ধপরিবাহক পদার্থ। এর মধ্যে দিয়ে আসলে যদি অর্ধপরিবাহী পদার্থের যদি তাপমাত্রা বৃদ্ধি করা যায়, অর্থাৎ অর্ধপরিবাহী পরিবাহকের মধ্যে যদি কোনো ভেজাল মেশানো হয়, ভেজাল মিশিয়ে ওর যদি ভোল্টেজ ডিফারেন্স তৈরি করা যায় তাহলে তার পরিবাহিতা বেড়ে যায়।
এই ধরনের পদার্থকে বলা হয় অর্ধপরিবাহক। এটা অর্ধপরিবাহক নিয়ে আমরা পরের অধ্যায়ে বিস্তারিত আলোচনা করব। এই অধ্যায়ে আলোচনা করব যে আমাদের 3 ধরনের পদার্থ আমরা পাই। 1 হলো পরিবাহক, 2 হলো অপরিবাহক, 3 হলো অর্ধপরিবাহক। পরিবাহক হলো যার মধ্যে বিদ্যুৎ ভালো সঞ্চালিত হতে পারে, আর তোমার অপরিবাহক হলো যার মধ্যে বিদ্যুৎ ভালো সঞ্চালিত হতে পারে না, আর অর্ধপরিবাহক হলো যার মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহকের চেয়ে পরিবাহিতা কম এবং অপরিবাহীর চেয়ে পরিবাহিতা বেশি। এটা হলো তোমার অর্ধপরিবাহক। মনে রাখবে, বিদ্যুৎ যে প্রবাহিত হয় সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে সবসময় বিদ্যুৎ প্রবাহিত হবে। বিদ্যুৎ আর ইলেকট্রন প্রবাহ হবে সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তো আমরা এখানে বিদ্যুৎ প্রবাহ এবং পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী সম্পর্কে জানলাম। এবার আসো ওহমের সূত্র নিয়ে আমরা কথা বলবো। ওহমের সূত্র হলো যে এখানে একটি পরিবাহী দেখানো হয়েছে এ বি, এবং এর মধ্যে বিদ্যুৎ প্রবাহ মনে করো আই। এই প্রান্তের বিভব ভিএ এবং এই প্রান্তের বিভব বিবি। তাহলে ধরি ভিএ ইজ গ্রেটার দেন ভিবি, অর্থাৎ ভিবির তুলনায় ভিএ বৈদ্যুতিক চাপ বেশি। তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য কত? দুই প্রান্তের বিভব পার্থক্যকে যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি, তাহলে ভি ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি। ওহমের সূত্র বলছে স্থির তাপমাত্রা যদি স্থির রাখা যায়, তাহলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ উহার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। কি বললাম বলতো? কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ স্থির তাপমাত্রা, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ উহার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে অর্থ দাঁড়ালো আই ইজ প্রপোর্শনাল টু সমানুপাতিক ভি। আই ইজ প্রপোর্শনাল টু ভি। আই ভি এর সমানুপাতিক। যদি ভি বাড়ে তাহলে আই বাড়বে, যদি ভি কমে তাহলে আই কমবে। তাহলে এখানে সমানুপাতিক যদি চিহ্নটা আমরা উঠিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? আই ইজ ইকুয়াল টু জি ভি। জি ভি, এই জিটা কি? এই জিটা হলো তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা, এটা হলো তড়িৎ পরিবাহিতা। এই তড়িৎ পরিবাহিতার বিপরীত রাশি কি? বিপরীত রাশি হলো রোধ। তাহলে আমরা এখানে লিখতে পারি জি ইকুয়াল টু 1/r। আরটা হলো রোধ। রোধ কি? কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সময় যে বাধার সম্মুখীন হয় তাকে রোধ বলে। তাহলে এই জি ইকুয়াল টু 1/r। জি হলো তড়িৎ প্রবাহ, তড়িৎ পরিবাহিতা, আর হলো রোধ। রোধের বিপরীত রাশি হলো তড়িৎ পরিবাহিতা। তাহলে জি ইকুয়াল টু 1/r। এই জি ইকুয়াল টু 1/r যদি আমরা এই সমীকরণের মধ্যে বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো I ইকুয়াল টু ভি বাই আর, অর্থাৎ ভি ইকুয়াল টু আই আর। এটাই হলো তোমার ওহমের সূত্র, সূত্রের গাণিতিক রূপ। যে ওহমের সূত্রের গাণিতিক রূপ কি? ভি ইকুয়াল টু আই বাই আর। যদি পরীক্ষা আসে ওহমের সূত্রটি লিখো, তাহলে শুধু সূত্রটি লিখবা। কি লিখবা? স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ উহার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, এটা লিখবা। আর যদি বলে ওহমের সূত্রটি লিখো এবং গাণিতিক ব্যাখ্যা দাও, তখন তুমি ওহমের সূত্রটি লিখতে হবে, তারপরে এইভাবে তোমার গাণিতিক ব্যাখ্যাটা দিতে হবে। লাস্টে আসবে ভি ইকুয়াল টু আই বাই আর। এই গেল আমাদের ওহমের সূত্র। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা হলো আমাদের চলতরিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। খুব মনোযোগ দিয়ে এটা তোমাদের অধ্যয়ন করতে হবে। ধন্যবাদ। এবার আমরা রোধ সম্পর্কে জানব। রোধকে প্রকাশ করা হয় কি দ্বারা? আর দ্বারা। রোধ হলো কি?
কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের সময় যে বাধার সম্মুখীন হয় তাকে রোধ বলে। রোধের একক হলো ওম। এই রোধ তিনটি বিষয়ের উপর নির্ভর করে। কি কি বিষয়ের উপর নির্ভর করে আগে দেখি। এক, দৈর্ঘ্যের উপর নির্ভর করে, দৈর্ঘ্য। দুই, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় এল দ্বারা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটাকে প্রকাশ করা হয় এ দ্বারা। এবং তাপমাত্রা একে প্রকাশ করা হয় টি দ্বারা। এই তিনটি বিষয়ের উপর কোন পরিবাহী রোধ নির্ভর করে। এক, দৈর্ঘ্য। দুই, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি? এই যে ধরো এটা একটা তার, এই যে তারটার এই জায়গাটার যে ক্ষেত্রফল সেটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর দৈর্ঘ্য মানে এই প্রান্ত থেকে এই প্রান্তের দৈর্ঘ্যটা হলো দৈর্ঘ্য। দৈর্ঘ্য হলো এল। আর প্রস্থচ্ছেদ এই জায়গাটার ক্ষেত্রফল। হ্যাঁ, তার যদি গোল হয় তাহলে এই গোলাকার যে বৃত্তাকার যে জায়গাটা, এই জায়গাটার ক্ষেত্রফল হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। একে এ দ্বারা প্রকাশ করা হয়, এরিয়া। আর তাপমাত্রা, তাপমাত্রা হলো কোনো জায়গার তাপীয় অবস্থাটা হলো তাপমাত্রা। এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে। কিন্তু তিনটি বিষয়ের উপর কিভাবে নির্ভর করে সেটা আমরা দেখব। আমরা যদি রোধকে আর দ্বারা প্রকাশ করি তাহলে আর ইজ প্রপোর্শনাল টু এল। এক। দুই, আর ইজ প্রপোর্শনাল টু 1/a, অর্থাৎ আর দৈর্ঘ্যের সমানুপাতিক। দৈর্ঘ্য যদি বাড়ানো যায় তাহলে আটটা বাড়বে, দৈর্ঘ্য যদি কমে যায় তাহলে আটটা কমবে। আর প্রস্থচ্ছেদের ব্যস্ত অনুপাতে যদি প্রস্থচ্ছেদ বাড়ে তাহলে রোধ কমবে, আর প্রস্থচ্ছেদ কমলে রোধ বাড়বে। এটা বিপরীত অনুপাতে। আর কি? আর তাপমাত্রার সাথে উপর নির্ভরশীল। তাপমাত্রা বাড়লে আর বাড়ে, তবে সমান হারেও বাড়ে না, সমানুপাতিক হারেও বাড়ে না। বাড়লে বাড়ে, হ্যাঁ, কিন্তু এইটা কোনো নির্দিষ্ট সমীকরণ দ্বারা প্রকাশ করা যায় না। মানে সে র্যান্ডমলি বাড়ে, সে বাড়ার মতো করে বাড়ে। সমান হারেও বাড়ে না, সমানুপাতিক হারেও বাড়ে না, শুধু বাড়ে। কখনো বেশি বাড়ে, কখনো কম বাড়ে। বাড়ার মানটা ভিন্ন ভিন্ন। সেটা আমরা আরো উচ্চতর শ্রেণীতে বিষয়গুলো আরো পরিষ্কারভাবে জানবো। তাহলে রোধ নির্ভর করে চারটি বিষয়ের উপর। তার দুইটি বিষয়কে আমরা সমীকরণ দ্বারা প্রকাশ করতে পারি। তা হলো আর ইজ প্রপোর্শনাল টু এল এবং আর ইজ প্রপোর্শনাল টু 1/a। এখন এই সমীকরণ দুটোকে যদি আমরা একত্র করি তাহলে আমরা কি পাই? দেখো তো, আর ইজ প্রপোর্শনাল টু l/a। আর l/a সমানুপাতিক, এবং সমানুপাতিক যদি উঠিয়ে দেই তাহলে আমাদের এখানে সুতরাং আর ইজ ইকুয়াল টু একটা সমানুপাতিক ধ্রুবক রো l/a। একে রো বলে, এটা রো। এইটাকে বলে আপেক্ষিক রোধ। এটাই হলো আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ বা রোধকত্ব বা রোধকত্ব। তাহলে এখানে একটু খেয়াল করো যে গণিতের ভাষায়, গাণিতিক ভাষায় আর ইজ প্রপোর্শনাল টু l/a, তাহলে সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা সমান চিহ্ন। এইটা, এই রোটা হলো সমানুপাতিক ধ্রুবক। এটা হলো গাণিতিক ভাষা, সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবককে কি বলে? আপেক্ষিক রোধ। এই আপেক্ষিক রোধ হলো কোনো উপাদানের একটি নিজস্ব বৈশিষ্ট্য। আপেক্ষিক রোধ যে কি বৈশিষ্ট্য? যে এই এখান থেকে যদি আমরা একটা সমীকরণ দ্বারা করানোর চেষ্টা করি তাহলে আমরা কি পাবো? দেখব যে রো, আপেক্ষিক রোধ রো ইকুয়াল টু RA/L। এই বৈশিষ্ট্য এটা আমরা পেয়ে যাব। এইটা কি? এটা হলো যে রো
আপেক্ষিক কোন উপাদানের আপেক্ষিক রোধ তার দৈর্ঘ্যের উপর নির্ভরশীল এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল এবং রোধের উপর নির্ভরশীল। তাহলে আপেক্ষিক রোধ কি? আপেক্ষিক রোধের সংজ্ঞাটা তাহলে দাঁড়ালো একক দৈর্ঘ্যে এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকে আপেক্ষিক রোধ বলে। আপেক্ষিক রোধ কাকে বলে? একক দৈর্ঘ্যে এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকে তার উপাদানের আপেক্ষিক রোধ। তামার আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ অফ কপার, তামার আপেক্ষিক রোধ 1.68 into 10 to the power -8 ওহম মিটার। এটা হলো তামার আপেক্ষিক রোধ। এখন এই তামার আপেক্ষিক রোধ এত বলিতে কি বোঝায়, এরকম একটা প্রশ্ন তোমাদের খুবই ইম্পর্টেন্ট জানা দরকার। যে যদি বলে তামার আপেক্ষিক রোধ এত বলিতে কি বোঝায়, অথবা যদি বলে নাইক্রোমের আপেক্ষিক রোধ, নাইক্রোম, রো অফ নাইক্রোম, নাইক্রোমের আপেক্ষিক রোধ 100 into 10 to the power -8 ওহম মিটার বলিতে কি বোঝায়। এখানে খেয়াল করো একটা জিনিস, আপেক্ষিক রোধকে সবসময় 10 to the power -8 এর ঘাত দ্বারা প্রকাশ করা হয়। এখানে দেখো 1.68 into 10 to the power -8 আর এখানে 100 into 10 to the power -8, এই জন্য 10 to the -8 রয়ে গেছে। আপেক্ষিক রোধ হলো যে একক, ধরো নাইক্রোমের আপেক্ষিক রোধ এত বলিতে কি বোঝায়, তাহলে আমরা বলবো নাইক্রোমের আপেক্ষিক রোধ 100 into 10 to the power -8 ওহম মিটার বলতে বোঝায় 1 মিটার দৈর্ঘ্যের কোন নাইক্রোম পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 1 মিটার স্কয়ার হয়, তাহলে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহে 100 into 10 to the power -8 ওহম রোধের সম্মুখীন হবে। তাহলে রোধের পরিমাণটা হবে 100 into 10 to the power -8 যদি তারটির দৈর্ঘ্য 1 মিটার। তামার আপেক্ষিক রোধ এত বলতে কি বোঝায়, যে 1 মিটার দৈর্ঘ্যের তামার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 1 মিটার স্কয়ার হয়, তবে ওয়ার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহে যে বাধার সম্মুখীন হবে তার পরিমাণ হবে 1.68 into 10 to the power -8 ওহম। তাহলে এটা হলো তোমার আপেক্ষিক রোধ। তাহলে আমরা এবার আপেক্ষিক রোধ সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো পরিবাহকত্ব সম্পর্কে। এখানে আগে একটু আমরা বলে নেই তোমাদের যে এই যে আপেক্ষিক রোধ কিন্তু আমাদের খুবই একটু গুরুত্বপূর্ণ বিষয়। কারণ পদার্থের মধ্যে আপেক্ষিক রোধ যদি না থাকে, তাহলে ওই পদার্থ দিয়ে আমরা কোনো কাজ সম্পাদন করতে পারি না। যেমন আগে যে বাল্বগুলো তোমরা দেখেছো, যে বাল্বের মধ্যে একটা কি থাকে, ফিলামেন্ট থাকে, পেঁচানো পেঁচানো তারের মতো। হ্যাঁ, ওটা সাধারণত মলিবডেনামের তৈরি হয়। হ্যাঁ, এই মলিবডেনামের তৈরি হয়। এই মলিবডেনামের রোধ আছে, আপেক্ষিক রোধ আছে। রোধ আছে বলেই এ কি করে, তাপ গ্রহণ করে, মানে বিদ্যুৎ ভোল্টেজ প্রদান করলে তাহা উত্তপ্ত হয়ে ওঠে, উত্তপ্ত হয়ে আলো বিকিরণ করে। এই জন্য আমরা বাল্ব থেকে কি পাই, আলো পাই। আবার উল্টো দিকে হিটার, অনেক হিটার তোমরা জানো, কেটলির মধ্যে হিটার আছে, তোমার মাইক্রো ওভেনে হিটার আছে, তোমার তারপরে এমনি স্বাভাবিক একটা রান্না করার জন্য আমাদের হিটার আছে, হিটারের চুল্লি। তো এগুলোতে হিট হয়, বিদ্যুৎ প্রবাহ, যখন বিদ্যুৎ লাইন দেই তখন বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং কিছু পরিমাণ আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এবং ওই নাইক্রোম, ওই হিটারগুলো যে পদার্থের তৈরি, সে পদার্থটা হলো নাইক্রোম, নাইক্রোমের তৈরি। কারণ নাইক্রোমের আপেক্ষিক রোধ অনেক, এই জন্য এর শেষ কি করে, সহজেই বিদ্যুৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করতে পারে এবং সেই সাথে সামান্য আলোক শক্তিও উৎপন্ন করতে পারে। এবার আমরা জানবো সর্বশেষ বিষয় আজকের পরিবাহকত্ব। শোনো, পরিবাহকত্ব কি? পরিবাহকত্ব শব্দটা বলতে বোঝা যাচ্ছে পরিবাহিতা, রোধের বিপরীত হলো পরিবাহিতা, আর
রোধকত্বের বিপরীত রাশি হলো পরিবাহকত্ব। রোধকত্ব মানে আপেক্ষিক রোধ, তার বিপরীত রাশি হলো পরিবাহকত্ব। রোধকত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি বাবা? আমরা প্রকাশ করেছি ওম দ্বারা। আর পরিবাহকত্বকে আমরা প্রকাশ করব সিগমা দ্বারা। সিগমা এটা সরি আপেক্ষিক রোধকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? রো দ্বারা। রো উচ্চারণটা হলো রো। আর এটাকে পরিবাহকত্বকে প্রকাশ করব সিগমা দ্বারা। সিগমা দ্বারা। এবং এইটা বলছি এই পরিবাহকত্ব রোধকত্বের বিপরীত রাশি, সুতরাং সিগমা ইকুয়াল টু 1/। আর রো ইকুয়াল টু তুমি কি জানো? তুমি তো এর আগে আলোচনা করলাম, আমরা রো ইকুয়াল টু কি জানলাম? রো ইকুয়াল টু জানলাম আর এ ডিভাইডেড বাই এল। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই, তাহলে 1/r a ডিভাইডেড বাই এল। এটাকে যদি উল্টিয়ে দাও তাহলে কি হচ্ছে? এল আর এ। তাহলে এটা হলো রোধকত্বে পরিবাহকত্বে রাশিমালা। রো ইকুয়াল টু এল বাই আর এ। রোধকত্বের একক কি বলেছি? রোধকত্বের একক বলেছি আমরা ও মিটার। তাহলে সিগমার একক কি বলবো? সিগমার একক হবে পার ওম পার মিটার। যেহেতু এটার উল্টো, তাহলে ওমের উল্টো হলো পার ওম, মিটারের উল্টো হলো পার মিটার। তাহলে পরিবাহকত্বের একক হলো পার ওম পার মিটার। তাহলে পরিবাহকত্ব ইকুয়াল টু এল ডিভাইডেড বাই আর বাই এ। যদি কোনো অঙ্কে গাণিতিক সমস্যায় আমাদের যদি পরিবাহকত্ব বের করতে হয় তাহলে এই সূত্রটা ব্যবহার করব। যদি রোধকত্ব ব্যবহার করতে হয় তাহলে এই সূত্রটা ব্যবহার করব। যদি ভোল্টেজ বের করতে হয় সেক্ষেত্রে আমরা ওহমের সূত্রটা ব্যবহার করব। ওহমের সূত্রটা কি? ভি ইকুয়াল টু আই আর। তাহলে আজকে আমরা এই চলতরিতের প্রথম ক্লাসে আমরা জানলাম বেশ কয়েকটি বিষয়। সেগুলো একটা হলো বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহ আসলে কি? বিদ্যুৎ প্রবাহ কাকে বলে জানলাম। পরিবাহকত্ব, পরিবাহী পদার্থ, অপরিবাহী পদার্থ এবং অন্তরক পদার্থ বা অপরিবাহক অর্ধপরিবাহক পদার্থ। ওহমের সূত্র জানলাম, রোধ জানলাম, আপেক্ষিক রোধ এবং পরিবাহকত্ব। তাহলে এই বিষয়গুলো তোমরা খুব মনোযোগ সহকারে বুঝতে চেষ্টা করবে, বাড়িতে পড়াশোনা করবে। অনেক সময় এখন তোমাদের স্কুল নেই, কোথায় যাওয়া নেই, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া নেই, কোথাও বেড়ানোর ব্যাপার স্যাপার নেই। বাড়িতে থাকবে, তোমরা নিয়মিত শরীরচর্চা করবে, একটু ব্যায়াম করবে, একটু দড়ি লাফাবে, মেয়েরা একটু দড়ি লাফানোর চেষ্টা করবে, ছেলেরা একটু তোমাদের বাড়ির উঠানে হোক বা ছাদে হোক বা ঘরের ভিতরেই হোক একটু লাফাঝাফা করার চেষ্টা করতে হবে। কিন্তু দেখবে জিনিসপত্র যেন ভেঙে না যায়। তোমার শরীরটা ঠিক নিয়মিত সুষম খাদ্য খেতে হবে। বাইরে কোনো ক্রমেই যাবে না। বাইরে কিন্তু বন্ধু বান্ধবরা ডাকবে, বাড়ির বাইরে বেরোনো যাবে, ডাকবে, তোমার কিন্তু যাওয়া চলবে না। বন্ধু তো অবশ্যই আপন, কিন্তু রোগ কিন্তু কখনোই আপন নয়। বন্ধু আপন, আত্মীয় স্বজন আপন, সবাই আপন, কিন্তু রোগ কিন্তু আপন নয়। কিন্তু কার ভিতরে রোগ আছে তুমি জানো না, আমিও জানি না। এই জন্য যত পারো কম মিশবে। বাড়িতে এই ক্লাসগুলো শুধু দেখলেই হবে না, এই ক্লাসগুলো দেখে তোমাকে কি করতে হবে? বাড়িতে অনুশীলন করতে হবে, তাহলে এই কাজগুলো শেখা সম্ভব হবে। আমরা আজকে কোনো বাড়ির কাজ দিচ্ছি না। আমার আজকের মূল বাড়ির কাজ হলো তোমরা বইটা ভালো করে পড়ো। বইটা যদি তুমি ভালো করে না পড়ো তাহলে আসলে কোনো বাড়ির কাজই তোমার কাজে লাগবে না। তোমার এই জন্য বইটা ভালো করে পড়ো, অধ্যায়টা পুনঃবার পড়ো, তাহলে দেখবে তুমি নিজেই বুঝতে পারবে কি কি প্রশ্ন এখানে হতে পারে। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সকলের জন্য অনেক অনেক দোয়া রইল।